আচ্ছা, আগের দিন যেটা বলছিলাম, তাহলে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, যেখানে মানে ক্লিয়ারলি বোঝা যাবে যে এই যে কোনো একটা ফিল্ড থাকে এবং সেই ফিল্ডের সাপেক্ষে একটা পোটেনশিয়াল ডিফাইন করা হয়। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে হুইচ ওয়ান ইজ মোর ফান্ডামেন্টাল, ফিল্ড বেশি ফান্ডামেন্টাল নাকি পোটেনশিয়াল বেশি ফান্ডামেন্টাল, সেইটা নিয়ে হচ্ছে আজকের ডিসকাশন। তো প্রথমেই স্টার্টিং পয়েন্ট হচ্ছে ম্যাক্সওয়েলস ল। তাহলে সোর্স যদি এই দুটো হয়, চার্জ ডেন্সিটি এবং কারেন্ট ডেন্সিটি, দেন the laws are এই ম্যাক্সওয়েলস কারেকশন ঢুকিয়ে অ্যাম্পিয়ার্স লটা ফোর্থ ইকুয়েশনের মতো। এখন এখানে যে রিলেশনগুলো আছে তার মধ্যে ডাইভারজেন্স বি যদি 0 হয়, তাহলে সেখান থেকে মানে যেটা আমরা অরিজিনালি করেছিলাম আর কি, ভেক্টর পোটেনশিয়াল ডিফাইন করেছিলাম কিভাবে, না যেহেতু ডাইভারজেন্স বি 0, সুতরাং বি ইজ ইকুয়াল টু কার্ল এ। ঠিক আছে, আর আরেকটা আমরা ডিফাইন করেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, এটা তো ম্যাগনেটোস্ট্যাটিক পোটেনশিয়াল। আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল সেটা ডিফাইন করা এখানে সরাসরি যাচ্ছে না, কারণ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডিফাইন করেছিলাম ফর ম্যাগনেটোস্ট্যাটিক কেস, যেখানে কার্ল ই 0 ছিল, যেখান থেকে আমরা বলেছিলাম ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি। কিন্তু এখানে মানে ডাইনামিক কেসে কার্ল ই ইজ মাইনাস ডেল বি ডেল টি, রাইট? তাহলে আমরা একটা কাজ করি, তাহলে কিভাবে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা কিভাবে ডিফাইন করা যেতে পারে সেটা দেখি। So let us evaluate Carl E. Carl E is minus del B del T, so minus del T of B এর জায়গায় কার্ল A, or কার্ল of E plus del A del T equal to 0. তাহলে কি হলো, এর আগে কার্ল ই 0 ছিল বলে E equal to minus grad V ছিল, এখন কার্ল অফ E plus del A del T 0, তাহলে সুতরাং এখন কি করতে হবে, তাহলে E প্লাস del A del T, এই পুরো ব্যাপারটাকে তাহলে মাইনাস গ্রেড ভি ডিফাইন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো পোটেনশিয়াল পাচ্ছি, একটা হলো ভি ইকুয়াল টু কার্ল এ, আর একটা আমরা পাচ্ছি ই প্লাস ডেল এ ডেল টি ইকুয়াল টু মাইনাস গ্রেড ভি। অর তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দুটো পোটেনশিয়াল আছে, ইলেকট্রিক ফিল্ড ইজ ডিপেন্ডেন্ট অন both the potentials, whereas magnetic field is dependent on only the magnetostatic potential. So electric field is minus grad V minus del A del T.
ওকে, আচ্ছা এবার এই যে দুটো জিনিস পাওয়া গেল বি এর জন্য এবং এর জন্য, ঠিক আছে, এইগুলোকে পুরনো অন্য বাকি দুটো ইকুয়েশনের মধ্যে প্লাগ ইন করে একটা মানে কম্প্যাক্ট ম্যাক্সওয়েলস ইকুয়েশন পাওয়া সম্ভব। যেমন ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি মাইনাস ডেল এ ডেল টি পাওয়া গেছে, এটাকে আমি যদি ডাইভারজেন্সি ইকুয়াল টু রো বাই এপসাইলন নট এর মধ্যে বসাই, সো divergence E is equal to rho by epsilon naught, or divergence is minus grad V minus del A del T equal to rho by epsilon naught or grad square V plus del del T divergence A equal to minus rho by epsilon naught। এটা বসিয়ে আমি কি পেলাম? আমি পেলাম মডিফাইড ভার্সন অফ Poisson's equation। ঠিক আছে, ইন দ্য ডাইনামিক কেস। আচ্ছা এবার নেক্সট হচ্ছে নেক্সট আর কোথায় বসানো যেতে পারে, আর হচ্ছে এইটা ইকুয়েশন নাম্বার 1 2 3 and 4। ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 2 থেকে অ্যাকচুয়ালি পোটেনশিয়ালগুলো ডিফাইন হলো, হয়ে যেগুলো পাওয়া গেল সেগুলোকে আমরা এখন 1 এবং 4 বসাচ্ছি। সো equation number 4 is curl B equal to mu naught J mu naught epsilon naught del E del T। ওকে, এবার বি এর জায়গায় বসিয়ে দেব কার্লে, মানে এই যে ইকুয়েশনটা পেয়েছি ইকুয়েশন নাম্বার 5, এটা যেমন পুরোপুরি পোটেনশিয়ালের ইকুয়েশন, পোটেনশিয়ালের ইকুয়েশন, এখানেও আমরা ফিল্ডের জায়গায় পুরোটাই পোটেনশিয়াল বসাবো, তাহলে পোটেনশিয়ালের আমরা আরেকটা ইকুয়েশন পাবো ইন টার্মস অফ দ্য সোর্স, অর্থাৎ চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য কারেন্ট ডিস্ট্রিবিউশন। mu naught J mu naught epsilon naught del del T of minus grad V minus del del T, right? এইটা এবার এটাকে একটু সিম্পলিফাই করি, লেফট হ্যান্ড সাইডে কার্ল অফ এ হচ্ছে gradient divergence A minus grad square A, right hand side mu naught J
minus mu naught epsilon naught gradient of del v del t minus second order time derivative আসবে mu naught epsilon naught del 2a del t2 or আচ্ছা এবার এখানে একটা গ্র্যাড স্কোয়ার a আছে আর একটা এখানে মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল টু ডেল টি টু এ আছে ওয়েভ ইকুয়েশন টাইপের একটা জিনিস এটাকে একসঙ্গে নিয়ে আসি গ্র্যাড স্কোয়ার a মাইনাস মিউ নট এপসাইলন নট del 2a del t2 এইটা আর বাকি রইল একটা টার্ম দুটো টার্ম তিনটে টার্ম এর মধ্যে এইটা হচ্ছে সোর্স তাহলে এটা থাকবে ডান দিকে অপারেশনগুলো লেফট হ্যান্ড সাইডে থাকবে রিজনটা থাকবে ডান দিকে তাহলে এই দুটো টার্ম তাহলে বাকি থাকছে তাহলে এটাকে একসঙ্গে করলে আসছে gradient of divergence A plus mu naught epsilon naught del v del t equal to minus mu naught J ঠিক আছে তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ছিল চারটে সেখান থেকে আমরা দুটো ইকুয়েশন থেকে পোটেনশিয়াল ডিফাইন করলাম ডিফাইন করে আমি যা পেলাম সেটাকে বাকি দুটোতে বসালাম তার মানে এফেক্টিভলি আমার হাতে এখন আছে দুটো ইকুয়েশন ইকুয়েশন নাম্বার 5 and 6 5 হচ্ছে এটা গ্র্যাড স্কোয়ার ভি ডেল ডেল টি অফ ডাইভারজেন্স এ ডান হাতে চার্জ ডেন্সিটি আর একটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে ইকুয়েশন 5 এবং 6 কে পুরোপুরি ভাবে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ইকুইভ্যালেন্ট বলে ধরা যায় কারণ ম্যাক্সওয়েলস ইকুয়েশন যে চারটে ছিল সেখান থেকেই পোটেনশিয়াল ডিফাইন করে আমরা এই দুটোতে পৌঁছেছি তাহলে ইকুয়েশন 5 and 6 এটা পুরোটাই পোটেনশিয়াল এর ইকুয়েশন এবং they contain all the informations in the Maxwell's equation ওকে একটা অঙ্ক করি find the charge and find the charge and current distributions that would give rise to the potentials V equal to 0 A equal to mu naught K by 4C CT minus mod X whole square একটা জিনিস লক্ষ্য কর মানে এটা শেষ হয়নি তাও বলছি এখানে কিন্তু এ ভেক্টর পোটেনশিয়াল যেটা সেটার যে জিনিসটা আছে ব্যাপারটা সেটা কিন্তু ওয়েভ ইকুয়েশনের মতো
ঠিক আছে, ওয়েভ ইকুয়েশনেও এরকম ফর্মেই থাকে জিনিসটা। একটা গ্র্যাড স্কোয়ার থাকে, সেকেন্ড অর্ডার স্পেশাল ডেরিভেটিভ, আর একটা থাকে সেকেন্ড অর্ডার টাইম ডেরিভেটিভ। ওকে, এবার এখানে একে যেটা ধরতে বলেছে সেটা কিন্তু ওয়েভ ফাংশন, ওয়েভ ইকুয়েশনের যে সলিউশন থাকে তার সঙ্গে একটা সিমিলারিটি আছে এই সেন্সে যে ওয়েভ ইকুয়েশনের যে সলিউশন সেটা, এটা মনে আছে কি, সেটা সবসময় সাম ফাংশন অফ সিটি মাইনাস এক্স হয়, এরকম একটা ব্যাপার ছিল যখন ওয়েভ থিওরি পড়েছিল। এটা জাস্ট অ্যান অবজারভেশন, যেখানে এ ভেক্টরটা সেইভাবেই দিয়েছে। আচ্ছা, কে ক্যাপ কখন, ফর mod x less than ct, আর 0 ফর otherwise আর mod x greater than ct। mod x less than ct মানে হচ্ছে mod x by t less than c, অর্থাৎ দেখে বুঝতে পারছিস তো, এটা লাইটের স্পিডের থেকে সিগন্যালের স্পিডটা কম হতে হবে। মানে কি বলবো, কজ এফেক্ট ব্যাপারটাকে ফলো করছে জিনিসটা, মানে রিলেটিভিস্টির লিমিটটাকে ফলো করছে, সিগন্যালের স্পিডটা লাইটের স্পিডের থেকে কম। মানে উল্টোটা হয়ে গেলে তো সেই ওই যখন তারা স্পেস লাইক টাইম লাইক ইন্টারভ্যাল পড়েছিলি না, সেখানে দেখেছিলে যে যেই দুটো ইভেন্ট যদি কজালি রিলেটেড হয় একে অন্যের সঙ্গে, তাহলে সিগন্যালের স্পিডটা লাইটের স্পিডের থেকে কম। তো কজ এফেক্ট রিলেশনটা এখানে মেনটেন করছে, মানে দুটো ডিস্ট্যান্ট পয়েন্ট, একটা পয়েন্টে পোটেনশিয়ালের চেঞ্জ হলো, তার ফলে অন্য পয়েন্টে কিছু একটা চেঞ্জ হলো, সেইখানটাতে সেইভাবে ভেক্টর পোটেনশিয়ালকে যে ডিফাইন করা হয়েছে সেখানে মানে এটার যেই ভ্যালুটা সেটা কিন্তু ওই রেঞ্জের মধ্যেই লিমিটেড, যেখানে স্পিড অফ দ্য সিগন্যাল ইজ স্মলার দ্যান দ্য স্পিড অফ দ্য লাইট। আচ্ছা, where k is constant and c is 1 by root over epsilon naught mu naught। আচ্ছা, তাহলে কি বার করতে হবে, রো বার করতে হবে, জে বার করতে হবে, আর ভি এবং এ দেওয়া আছে। ওকে, একদম স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। ইলেকট্রিক ফিল্ড is equal to minus grad v minus del a del t, v0 তাহলে ফার্স্ট টার্মটা কিছু নয়, মাইনাস del a del t, মাইনাস del a del t is equal to, এখানে ভেতরে সিটি ছিল, সুতরাং জাস্ট মিনিট, হ্যাঁ বাইরে হোল স্কোয়ার আছে, রাইট। হ্যাঁ, তাহলে এটা হবে মাইনাস মিউ নট কে বাই 2c ct minus mod x into c k cap for mod x less than ct। ওকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ড কার্লে
কার্লে যেমন করে বার করে সেরকম, এবং সেখানে কম্পোনেন্টস কি থাকবে, যেহেতু এ ভেক্টরের শুধুমাত্র কি আছে, কে কম্পোনেন্ট আছে, দেয়ারফর কার্ল A will be equal to del del x স্কোয়ার j ক্যাপ, আর অন্য কম্পোনেন্ট অন্য আর বাকি সব 0 হবে। So this is equal to minus mu k by 2c ct minus mod x, তারপর mod x এর del del x। ঠিক আছে, তো del del x of mod x, এটা হচ্ছে x যখন পজিটিভ তখন এটা +1, আর x যদি হয় নেগেটিভ তখন এটা হবে -1। তার মানে ব্যাপারটা দাঁড়াবে এই, আর এই পাশে থাকবে j ক্যাপ। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের আছে z কম্পোনেন্ট, মানে ইলেকট্রিক ফিল্ড ইজ ডাইরেক্টেড অ্যালং দ্য z অ্যাক্সিস, আর ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টেড অ্যালং দ্য y axis. Now if we want to plot these functions, find the charge and current distributions, ঠিক আছে, এটা একটু পরে হয়ে যাবে, এসে যাবে। Plot these functions. Electric field is minus mu naught k by 2 ct minus mod x k cap সুতরাং Ez versus x. Now if x is positive, minus mu naught k by 2 ct minus x, or if x is negative, then minus mu naught k by 2 ct plus x. ঠিক আছে, তো so if we plot Ez versus x, তাহলে কি হচ্ছে, x equal to 0 তে, at x equal to 0, কোথায় লিখবো, at x equal to 0 Ez is minus mu k এক মিনিট, দাঁড়া এক মিনিট, না ঠিক আছে, ঠিক আছে, at x equal to 0 Ez is minus mu k ct by 2, তাহলে নেগেটিভ ভ্যালু, এখানে তাহলে কাট হবে জিনিসটা, আর Ez 0 হবে, Ez will be 0 for পজিটিভ অ্যাক্সিসের দিকে x equal to
x ইকুয়াল টু সিটি হলে, আর নেগেটিভ অ্যাক্সিসের দিকে ইজেড 0 হবে যদি x ইকুয়াল টু মাইনাস সিটি হয়। তার মানে হচ্ছে এইখানে এটা সিটি আর এইখানে এটা হচ্ছে মাইনাস সিটি। ঠিক আছে, তাহলে আমরা দুটো অ্যাক্সিসের মধ্যে কোথায় কাট করছি পেয়ে গেলাম। আর বাকিটা তো এটা তো বেসিক্যালি একটা স্ট্রেট লাইন, সো এই ঠিক আছে, তাহলে দিস ইজ হাউ z component of electric field is varying with x। এর পরেরটা কি আছে, by যে কম্পোনেন্ট এটার আবার প্লাস মাইনাস আছে। ঠিক আছে, প্লাস মাইনাস বলতে এখানে ব্যাপারটা দেখতে হবে, এটা অরিজিনাল সাইনটা মাইনাস ছিল, তার মানে এটা হচ্ছে মাইনাস ফর পজিটিভ এক্স মানে ওভারঅল সাইনটা, আর ইট ইজ প্লাস ফর নেগেটিভ এক্স। ঠিক আছে, এবার b is plus minus mu naught k by 2c ct minus mod x j cap তো আর সামনে মাইনাস ছিল, তার মানে পজিটিভ এক্স, ও না এটা ভুল বলছি, এটা সিটি মাইনাস মড এক্স, এটা 2 কেটে গেল, তারপরে ডেল ডেল এক্স অফ মড এক্স, ও এখানে তো আরেকটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, না 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 প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে ফর পজিটিভ এক্স অ্যান্ড মাইনাস ফর নেগেটিভ এক্স, কারণ মড এক্সের সামনে একটা মাইনাস অলরেডি আছে, সেই মাইনাসটার সঙ্গে এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা জাস্ট যেটা এটার সাইন আছে সেটাই এখানে ডাইরেক্ট বসছে, তাহলে পজিটিভ এক্সে প্লাস হবে, নেগেটিভ এক্সে মাইনাস হবে। ওকে, তাহলে যদি by কে প্লট করি, by ভার্সাস x, ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু জিনিসটা স্ট্রেট লাইন। এবার পজিটিভ x এর জন্য এটা হবে কি হবে, মিউ নট k বাই 2c ct মাইনাস x, আর নেগেটিভ x এর জন্য হবে মাইনাস মিউ নট k বাই 2c, কিন্তু এদিকে হয়ে যাবে ct প্লাস x। ঠিক আছে, আচ্ছা এইখানে যে ব্যাপারটা আছে, এখানে দেখা যাচ্ছে যে এখানে নেগেটিভ সাইন আছে, তার মানে নেগেটিভ স্লোপের একটা স্ট্রেট লাইন, এবং x ইকুয়াল টু সিটিতে ম্যাগনেটিক ফিল্ড 0, তার মানে ব্যাপারটা এরকম কিছু একটা, যেখানে এটা হচ্ছে সিটি আর এইটা হচ্ছে মিউ নট কেটি বাই 2, এবং এই দিকটাতে এইটা হয়ে যাবে মাইনাস সিটি, আর এখানে কোথাও কাট করবে এই হবে, এবং এটা হচ্ছে মাইনাস মিউ নট কেটি বাই 2। বাকি ব্যাপারটা জাস্ট এই, কারণ আদারওয়াইজ অন্য জায়গায় এটা 0। ঠিক আছে, তাহলে এই গিভেন পোটেনশিয়ালের জন্য দিস ইজ হাউ উই ডিটারমাইন দ্য ফিল্ডস। এবার এখনই শেষ হয়নি, এরপর আমাকে বার করতে হবে চার্জ ডিস্ট্রিবিউশন, দ্য ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের জন্য হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউশন।
আচ্ছা, এটাকে বার করা যেতে পারে দুভাবে। একটা করতে পারিস যে এইখানে ডাইরেক্টলি বসিয়ে, যেহেতু এ এবং ভি দুটোই বলে দিয়েছে, তো এইখানে ডাইরেক্টলি বসিয়ে এখানে জে এবং এখানে রো, সরি, এবং এখানে রো, সেটা সেভাবেও বের করা যায়। আর না হলে এখান থেকে বের করা যায়, যেহেতু আমরা ফিল্ডটা ডিটারমাইন করেছি। ঠিক আছে, ফিল্ডের ডাইভারজেন্স নিলে পরে রোটা বেরোবে, আর কার্লটা নিলে পরে জে বেরোবে। তো দুভাবেই করা যায়। এটা তোরা দুভাবে করে দেখবি, দুভাবে সলভ করে দেখবি যে হুইচ মেথড ইজ শর্টার। বইতে কোনো একভাবে আছে, বই দেখবি না, ঠিক আছে? একটা হচ্ছে ইউজ এ এবং ভি ইকুয়েশনস ডাইরেক্টলি, আরেকটা হচ্ছে ইউজ ই বি ইকুয়েশনস, অর্থাৎ ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তবে এখানে একটা ব্যাপার আছে, যেহেতু এখানে ফিল্ড বার করতে আদৌ বলেনি, এটা আমি একটা এক্সট্রাই করালাম। যদি ফিল্ড বার করতে বলতো তাহলে ফিল্ড থেকে বের করা বা এটা একই ব্যাপার হতো, কিন্তু যেহেতু এখানে ফিল্ডটা বার করতে বলেনি, ডাইরেক্টলি চার্জ আর কারেন্ট ডিস্ট্রিবিউশন বলেছে, সুতরাং এখানে সরাসরি বার করলেই ওটাই শর্টকাট মেথড হবে। যাই হোক, এই দুভাবেই বার করবো, ঠিক আছে? করে অ্যান্সারটা একই আসছে কিনা এটা দেখবি, কম্পেয়ার দ্য অ্যান্সার্স, একই আসবে। ওকে, আচ্ছা, এবার আচ্ছা, এটাও আরেকটা কর, এটা নিজেরাই পারবি মনে হচ্ছে দেখে। show that the differential equations for V and A can be written in more symmetrical form এটা একটা নতুন অপারেটর, এটার ব্যাপারটা পরে বলবো। এটাকে, এই অপারেটরকে, দিস অপারেটর ইজ কল্ড ড্যালাম্বার্সিয়ান। ড্যালাম্বার্সিয়ান অপারেটর খুব ইন্টারেস্টিং অপারেটর, ওয়েভ ইকুয়েশনের সঙ্গে সরাসরি রিলেটেড। ড্যালাম্বার্সিয়ান অপারেটর ইজ গিভেন বাই গ্র্যাড স্কোয়ার মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল টি ডেল টি টু। বুঝতে পারছিস ওয়েভ ইকুয়েশনের পুরো অপারেটরটা? আচ্ছা, তো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো আমরা ডেভেলপ করেছিলাম ফর ভি এন্ড এ, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 5 and 6, এদেরকে আরো একটু সিমেট্রিক্যাল ফর্মে লেখা যায় লাইক দিস। এই যেখানে এলটা কি, এল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ডাইভারজেন্স এ প্লাস মিউ নট এপসাইলন নট ডেল ভি ডেল টি, অর্থাৎ এই যে এই পার্টটা,
বুঝেছিস? এই যে ওয়েভ ফাংশনের একটা অপারেটর এখানে অলরেডি আছে, আর এই যে পুরো পার্টটা ডাইভারজেন্স এ প্লাস মিউ নট এপসাইলন নট ডেল ভি ডেল টি, এই যে পুরো গোটা পার্টটা, এই পার্টটাকে একটা স্কেলার ধরে নিয়েছে, ধরে ওইটা দেখানো যায়, এটা দেখাতে বলেছে। এটা তো এবার পেরে যাবি, একটা তো এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড বোঝাই যাচ্ছে, এটাকেই উপরের ইকুয়েশনটাতে, অর্থাৎ ইকুয়েশন 5 এ যখন পুট করবি তখন পরেরটা এসে যাবে। এখান থেকেই অ্যাকচুয়ালি গেজ নামক ধারণার উৎপত্তি। ঠিক আছে, এইটা করবি। আর এটার পরে, আচ্ছা ওটা আমি লিখছি না, এটার পরে আরেকটা আছে চ্যাপ্টারের মধ্যেই যে প্রবলেম আছে, সেই প্রবলেমটাও আগেগুলো হয়েছে, ঠিক আছে আগেগুলো হয়ে যাক, কোন আমাকে দেখা, তারপরে পরের প্রবলেমে ঢুকবো। আচ্ছা, তো এইবার হচ্ছে আসল জিনিসটা, গেজ ট্রান্সফরমেশন। ব্যাপারটা হলো যে এই যে ইকুয়েশন নাম্বার 10 পয়েন্ট, মানে এর আগে আমরা সলভ করে যে ইকুয়েশনগুলো পেয়েছি, মানে পোটেনশিয়ালে যে ইকুয়েশনগুলো পেয়েছি, সেগুলো দেখতে প্রচন্ড বড়। এবার দেখে মনে হতে পারে যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন এর থেকে অনেক ভালো, মানে অ্যাটলিস্ট ভালো দেখতে। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু স্টিল এটা বেটার, কেননা এখানে ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন এবং কন্টিনিউইটি ইকুয়েশন, এই পুরো জিনিসটাকে কিন্তু একসঙ্গে করে মাত্র 2টো ইকুয়েশনের মধ্যে ব্যাপারটাকে ঢুকিয়ে দেওয়া গেছে। ঠিক আছে, এবং আমি যদি কম্পোনেন্ট ওয়াইজও ব্যাপারটাকে ভেঙে দেখি, তাহলে দেখ ইলেকট্রিক ফিল্ড, মানে আমাকে যদি ম্যাক্সওয়েলস ইকুয়েশন সলভ করতে বলা হয়, তার মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটো আছে, তাদের প্রত্যেকটা 3টে করে কম্পোনেন্ট, তাহলে আমাকে টোটাল 6টা কম্পোনেন্ট বার করতে হবে। whereas আমি যদি জাস্ট পোটেনশিয়াল গুলোকে সলভ করি, পোটেনশিয়াল গুলোকে সলভ করা মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে ইনফরমেশন পাওয়া, কিন্তু ম্যাক্সওয়েলস ইকুয়েশন সলভ করে এটাকে বের করা মানে আমাকে 6টা কম্পোনেন্ট সলভ করতে হতো, যেখানে কিনা পোটেনশিয়াল ইকুয়েশন যদি সলভ করতে হয় তাহলে আমাকে জাস্ট সলভ করতে হচ্ছে ভি এবং এ, অর্থাৎ এর 3টে কম্পোনেন্ট আর ভি একটা স্কেলার, অর্থাৎ টোটাল 4 কম্পোনেন্ট। একটাতে আমাকে 6টা বার করতে হচ্ছে, আরটাতে আমার 4টে বার করলেই কাজ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং। আর আরেকটা যেটা জিনিস, সেটা হলো যে পোটেনশিয়াল ব্যাপারটা, this thing called potential, it is never unique. ঠিক আছে, যেইটা আমি আগের দিন বলছিলাম, এই কারণে গেজের কনসেপ্ট, মানে গেজের কনসেপ্ট অ্যাকচুয়ালি এখান থেকেই আসে, যে পোটেনশিয়াল জিনিসটা কিন্তু কখনোই ইউনিক নয়, এবং এটা মনে রাখতে হবে যে পোটেনশিয়াল ব্যাপারটাকে কিন্তু আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য বার করেছি। অরিজিনাল ইকুয়েশন গুলো ছিল কার্ল এ ইকুয়াল টু 0 আর ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, পরবর্তীকালে কার্ল ইটা হয়ে গেল মাইনাস ডেল বি ডেল টি, কিন্তু স্টিল পোটেনশিয়ালকে আমরা ডিফাইন করেছি আমাদের সুবিধার জন্য, বাট দ্য অ্যাকচুয়াল ফিজিক্যাল থিং ইজ দ্য ফোর্স, দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। এবার পোটেনশিয়ালকে আমি কিন্তু যেভাবে খুশি ডিফাইন করতে পারি, যতক্ষণ আমার ফোর্সের ব্যাপারটা ঠিক আছে। এমনিতেই আমরা সেটা অলরেডি মানে এরকম একটা কাজ করেই থাকি, একটু মনে করলে দেখতে পাবি যে আমরা যখন ধর, মানে অ্যাকচুয়ালি আমরা যখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল পড়েছিলাম তখন সেটা কি ছিল, মাইনাস জি এম এম বাই আর, এরকম একটা ব্যাপার ছিল। তো এই জিনিসটার মানে কি, যখন আর টেন্স টু ইনফিনিটি পোটেনশিয়াল গোস টু 0, মানে এটা তো মানে এটাই। এবং অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফাইন করার সময় এটা আমরা পড়েছিলাম যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে কোনো একটা মাসকে একটা সার্টেন মানে পয়েন্ট আর এ, মানে আর ডিস্টেন্সে নিয়ে আসার জন্য যতটা কার্য করতে হয়, এই রেফারেন্স পয়েন্টটাকে জেনারেলি ইনফিনিটিতে ধরা হয়। অর্থাৎ ইনফিনিটিতে যে পোটেনশিয়াল 0, এটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের চয়েস।
এই কারণেই যখন তোরা মেকানিক্সের প্রবলেম করতিস তখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কিভাবে ধরতিস? মাটি থেকে এইচ উচ্চতায় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ mgh, যার অর্থ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ জিরো অ্যাট দ্য গ্রাউন্ড। অলরেডি ডিউরিং আওয়ার কোর্স আমরা অলরেডি পোটেনশিয়ালের জিরো দুবার দুটো আলাদা আলাদা জায়গায় ধরেছি। তাছাড়াও অজস্র উদাহরণ আছে, মানে ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার সময় যেমন ধর কখনো পেন্ডুলাম এরকম ভাবে ঝুলছে, তো কখনো ভি ইকুয়াল টু জিরো এখানে ধরা হয়, কখনো ভি ইকুয়াল টু জিরো এখানে ধরা হয়। তো পুরো ব্যাপারটা নিজের ইচ্ছা মতো, যেরকম হলে আমার সুবিধা হবে সেই রকম। এর কারণ হচ্ছে এটাই যে পোটেনশিয়াল আমি যেমন খুশি ধরতে পারি, উই আর ফ্রি টু চুজ, যতক্ষণ না ফোর্সটা এফেক্টেড হচ্ছে। ঠিক আছে, ফোর্সটাকে ঠিক রেখে তুই পোটেনশিয়াল যা খুশি তাই নিতে পারিস, যদি তোর ম্যাথমেটিক্সের সুবিধা হয়। এখান থেকেই ওই গেটস ট্রান্সফরমেশনের কনসেপ্টটা এসেছে। ঠিক আছে, এবার ব্যাপারটা কিরকম, মানে উই আর ফ্রি টু চুজ পোটেনশিয়াল। সো ধরা যাক যে আমরা দুটো পোটেনশিয়ালের সেট ধরলাম, একটা ছিল একটা ভি এবং এ, আর একটা ভি ড্যাশ এবং এ ড্যাশ। এবং সাপোজ ওদের কতটা ডিফারেন্স, ধরা যাক এ ড্যাশটা আমি ধরছি এ প্লাস আলফা, আলফা ইজ আ ভেক্টর, এবং ভি ড্যাশ ধরছি ভি প্লাস বিটা। আচ্ছা, তো এখানে আমি যাই চেঞ্জ করি না কেন আমার মেন ব্যাপারটা সেম, সেটা হচ্ছে বিটা সেম এবং ইলেকট্রিক ফিল্ডটাও সেম। তাহলে আমরা পুরনো রিলেশনগুলোতে ব্যাপারটাকে পুট করি। তাহলে যেহেতু বি ইকুয়াল টু কার্ল এ ইকুয়াল টু কার্ল এ ড্যাশ, দেয়ারফোর নিশ্চয়ই মানে এখানে বসিয়েই দিই, এ ড্যাশটা হচ্ছে এ প্লাস আলফা, সুতরাং কার্ল আলফা মাস্ট বি জিরো। তাহলে কার্ল আলফা জিরো হতে গেলে আলফাটাকে কি হতে হবে, আলফা মাস্ট বি কার্ল অফ গ্রেডিয়েন্ট জিরো হয়, তাহলে আলফাটা নিশ্চয়ই গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার। ঠিক আছে, তাহলে একটা ভেক্টর পোটেনশিয়ালকে কিভাবে চেঞ্জ করা যাবে, ওর সঙ্গে কোনো একটা স্কেলারের গ্রেডিয়েন্টকে অ্যাড করা যাবে। উই আর ফ্রি টু চুজ, বাট উইথ সাম কনস্ট্রেন্ট। সেই কনস্ট্যান্টটা কি, এইটা হচ্ছে সেই কনস্ট্যান্ট যে ফোর্সটাকে ঠিক রাখতে হবে। ওয়েল, ঠিক আছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বুঝলাম যে কোনোটা স্কেলারের গ্রেডিয়েন্ট ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না ভেক্টর পোটেনশিয়ালের সাথে। এবার ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ব্যাপারটা কি দেখি। ইলেকট্রিক ফিল্ড is equal to minus red v minus del a del t, and this is equal to minus grad v dash minus del t of a dash gradient v plus beta minus del t of a plus alpha।
এবার বোথ সাইড কম্পেয়ার করে যেটা পাচ্ছি, গ্রেডিয়েন্ট বিটা প্লাস del alpha del t equal to 0. ওকে, কিন্তু আলফাটা কি? গ্রেড অফ ল্যামডা, therefore gradient beta plus gradient of del lambda del t equal to 0, or gradient of beta plus del lambda del t equal to 0. এইবার তাহলে বিটাটা কি হওয়া উচিত? এই রিলেশনটা তো পাওয়া গেল, আলফাটা বুঝে গেছি, আলফা মাস্ট বি গ্রেডিয়েন্ট অফ ল্যামডা, কিন্তু বিটাটা কি হওয়া উচিত? এখানে মানে এইখানে এই পর্যন্ত যেটা পেলাম সেখান থেকে সরাসরি কিছু তো বসাতে পারি না, তবে একটা জিনিস যেটা করা মানে সরাসরি বসাতে পারি না বলতে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স সংক্রান্ত কোনো কিছু আমরা ডাইরেক্টলি এখানে বসাতে পারবো না, কিন্তু এইটা আমরা বুঝতে পারছি যে স্পেশিয়ালি কনস্ট্যান্ট, মানে বিটা প্লাস ডেল ল্যামডা ডেল টি এটা একটা স্কেলার যেটার গ্রেডিয়েন্টটা 0, তার মানে স্পেশিয়ালি এর কোনো ভেরিয়েশন হচ্ছে না, স্পেশিয়ালি কনস্ট্যান্ট। তবে এটা টাইম ডিপেন্ডেন্স থাকতেই পারে, কেউ আটকায়নি, there can be টাইম ডিপেন্ডেন্স। তাহলে যদি টাইম ডিপেন্ডেন্স থাকে তার মানে দাঁড়ালো যে বিটা প্লাস ডেল ল্যামডা ডেল টি একটা এমন একটা মানে প্যারামিটার যেটা স্পেসের উপর ডিপেন্ডেন্ট না কিন্তু সেটা টাইমের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সামথিং লাইক দিস। হেন্স বিটা ইজ kt minus del lambda del t. তাহলে এটা হচ্ছে রেস্ট্রিকশনস। ভেক্টর পোটেনশিয়াল কতটুকু চেঞ্জ করা যাবে? গ্রেডিয়েন্ট অফ সাম ল্যামডা। স্কেলার পোটেনশিয়াল কতটুকু চেঞ্জ করা যাবে? সাম ফাংশন অফ টাইম মাইনাস ডেল ল্যামডা ডেল টি। এবার এটাকে তাহলে ডাইরেক্টলি আমি যদি ওখানে পুট করে দিই, তাহলে a dash is a and b dash is b, এই কেটিটাকে আমরা ডেল ল্যামডা ডেল টির ভেতরে অ্যাবজর্ব করে দিচ্ছি, মানে ঢুকিয়ে নিচ্ছি। যেহেতু টাইমের ফাংশন এবং টাইমের ডেরিভেটিভ, তাই কেটিটাকে ইন্টিগ্রেট করে আমরা ডেল ল্যামডা ডেল টির মধ্যে ঢুকিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে ট্রান্সফরমেশনটা হলো, এই ট্রান্সফরমেশনটাতে কি বক্তব্য যে এইভাবে যদি ট্রান্সফরমেশন করা হয় তাহলে ই অ্যান্ড বি রিমেন আনচেঞ্জড। এই ট্রান্সফরমেশনটাকেই বলা হয় গেজ ট্রান্সফরমেশন। So we are free to choose potential, but they are subject to certain constraints. ঠিক আছে, ক্লিয়ার?
আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক করবি। Find the fields and charge and current distributions for VRT equal to 0, ART equal to minus 1 by 4 pi epsilon naught, QT by R square R cap, and এটার জন্যই দিচ্ছে অঙ্কটা, use the gauge function lambda equal to minus 1 by 4 pi epsilon naught QT by R to transform the potentials and comment on the result. ঠিক আছে, এটা বাড়িতে করবে। আচ্ছা, এইবারে কথাটা হচ্ছে যে তাহলে আমরা এই রকম ফর্মুলা মেনে গেজ ট্রান্সফরমেশন করতে পারি। বিভিন্ন ধরনের গেজ ট্রান্সফরমেশন করা যায়, তার মধ্যে ফেমাস গেজ ট্রান্সফরমেশনস আর কুলম্ব গেজ and Lorentz gauge. কুলম্ব গেজটা আমরা জানি, এটা আমরা অলরেডি করেছি। আমরা ডাইভারজেন্স এ এটাকে 0 ধরেছি। এটা আগেরটার সঙ্গে কিভাবে যাচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে ডাইভারজেন্স এ 0 ধরেছি, এটা একটু যদি মনে করে দেখিস, মানে যেখানে লজিকটা দেওয়া হয়েছিল, মানে এখানে যেমন কি করা হয়েছে, এ একটা ভেক্টর, তার সঙ্গে এ প্লাস আলফা অ্যানাদার ভেক্টর অ্যাড করা হয়েছে, যেখানে আলফাটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ সাম ল্যামডা। ঠিক আছে, তো মানে আমি বলতে চাইছি দাঁড়া এক মিনিট বলছি। B is divergence B is 0, B equal to curl A, divergence A হচ্ছে lambda, না সরি, divergence A হচ্ছে 0, ও আচ্ছা, না এখান থেকে এটা স্ট্রেট ফরওয়ার্ড হবে না জিনিসটা। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি এখানে তো ট্রান্সফরমেশন রুলটা এটাই বললো যে আমি মানে ট্রান্সফরমেশন করতে পারি এ থেকে এ ড্যাশে। কিভাবে করতে পারি না, মানে এর সঙ্গে আমি গ্রেডিয়েন্ট অফ সাম ল্যামডা অ্যাড করতে পারি। তো আমি এটাই বলতে চাইছি যে যেমন কুলম্ব গেজ, কুলম্ব গেজ আমরা আগে ইউজ করেছি যখন আমরা এটা পুট করেছিলাম যে মানে ইউজ করেছিলাম যে ডাইভারজেন্স এ ইজ ইকুয়াল টু 0। তো মানে বক্তব্যটা হচ্ছে যে তার মানে মনে কর সাপোজ আই হ্যাভ সাম ভেক্টর পোটেনশিয়াল যেখানে
ডাইভারজেন্সটা হয়তো 0 নয়। এবার গেজটা কখন মানে কেন ইউজ করা হয়, যাতে ইকুয়েশনগুলো সিম্পলিফাই হয় সেটাকে এনশিওর করার জন্য। ঠিক আছে, তো কুলাম গেজটা হচ্ছে সেরকমই একটা গেজ। এখন যদি আমি কোনো একটা থিওরি করার সময় যদি আমি এরকম কোনো একটা ভেক্টর পোটেনশিয়াল পাই যেখানে ডাইভারজেন্স এটা হচ্ছে নন জিরো, তখন আমাকে এটাকে অ্যাকচুয়ালি জিরোতে কনভার্ট করতে হবে। সেটা কি করে করব? বাই adding some gradient of lambda to the original potential so that divergence A is 0. এই ল্যামডাটাকে আমি কি করে খুঁজে পাবো? সিম্পল, divergence A equal to divergence A dash plus divergence of gradient lambda equal to 0, এটাই আমার শর্ত, or grad square lambda is equal to minus divergence of A dash। এরপর তোকে কি করতে হবে? A dash এর ডাইভারজেন্স ক্যালকুলেট করতে হবে, সেটাকে এখানে বসাতে হবে, সেটাকে সলভ করে তোকে সাফিসিয়েন্ট ল্যামডাটা বের করতে হবে। এই লজিকটাই আমি বলতে চাইছি যে আগে যখন তোরা ডাইভারজেন্স A 0 সেট করেছিলি তখন এক্স্যাক্টলি এই লজিকটাই সেখানে ইউজ করা হয়েছিল, যে বাই সলভিং দিস টাইপ অফ ইকুয়েশন যদি কখনো ভেক্টর পোটেনশিয়ালের ডাইভারজেন্সটা 0 নাও হয়, অর্থাৎ সেটা যদি ডাইভারজেন্স 0 মানে হচ্ছে সলিনয়েডাল, ওকে, তো যদি কোনো একটা ভেক্টর পোটেনশিয়াল ফিল্ড সলিনয়েডাল নাও হয়, আমরা এটাকে সলিনয়েডে কনভার্ট করতে পারি বাই সলভিং দিস কাইন্ড অফ ইকুয়েশন। এই ইকুয়েশনটা সলভ করলে ল্যামডা পাওয়া যাবে, ব্যাস, তারপর সেটার গ্রেডিয়েন্ট অ্যাড করলে ওটাকে করা যাবে। তার মানে হচ্ছে ইন প্রিন্সিপাল ডাইভারজেন্স এ কে 0 করা যায়। সবসময় যে তোকে এটা খুঁজে ল্যামডাটা খুঁজে বার করতেই হবে সেটাও অতটা ম্যাটার করে না। ইন প্রিন্সিপাল এমন কোনো একটা ল্যামডা এক্সিস্ট করছে যাতে করে কিনা ডাইভারজেন্স এটা 0 হয়, সেটাকে ইউজ করেই তুই আরামসে তোর ম্যাক্সিমাম ক্যালকুলেশন করে নিতে পারিস। সো এবার এখন যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে ডাইভারজেন্স এ যদি 0 হয়, যেহেতু এ আর ভিটা রিলেটেড, তাহলে ভি এর পরিস্থিতিটা কি হচ্ছে? ডাইভারজেন্স এ যদি 0 হয় তাহলে 5 নম্বর ইকুয়েশনটা গ্রেড স্কোয়ার ভি is equal to minus rho by epsilon naught, ঠিকই আছে, এটাই ছিল পয়সনস ইকুয়েশন। পয়সনস ইকুয়েশনের সলিউশন। তাহলে this means এইটা, সো VRT one by 4 by epsilon naught ও জায়গা নেই, or VRT 1 by 4 by epsilon naught rho dash t ঠিক আছে। এই নিচের এই জিনিসটার মানে হচ্ছে এটা হচ্ছে জাস্ট সোর্স থেকে অবজারভেশন পয়েন্টের ডিস্টেন্স আর কি, আর মাইনাস আর ড্যাশ, এটা হচ্ছে নিচের কোয়ান্টিটিটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের পুরনো জিনিসটাই, মানে অলরেডি আমরা যেটা ইউজ করতাম সেটা কিন্তু কুলাম গেজটাই। এইবার এই গেজটা ইউজ করার মানে কুলাম গেজটা, এটা আমরা ইউজ করে নিয়েছি, এটার উপর বেস করে আমরা পুরো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়ে ফেলেছি, সেটা ঠিকই আছে, কিন্তু এই কুলাম গেজটার আবার একটা আর কি মানে পিকুলিয়ার একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, যে এখানে তো একটা
টাইম ডিপেন্ডেন্স থাকবে, মানে এখন তো আমরা স্ট্যাটিক কেসে নেই, এখন আমরা আছি ডাইনামিক কেসে, তাই এখানে টাইম ডিপেন্ডেন্স থাকবে। তো এই যে ভি আর টি, এটা আমরা ডিটারমাইন করছি, ইট ডিপেন্ডস অন রো আর টি, মানে আর নয় আর ড্যাশ টি, যাই হোক হোয়াট এভার, কিন্তু টাইমের ব্যাপারটা একই। অর্থাৎ এই মুহূর্তে মানে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট, সেখানে চার্জ ডেন্সিটি যখনই চেঞ্জ হচ্ছে সেই মুহূর্তেই পোটেনশিয়ালটা তখনই চেঞ্জ হচ্ছে। অর্থাৎ দিস কাইন্ড অফ রিলেশন implies an instantaneous process. ওকে, এবার কোনো একটা প্রসেসকে ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস করে দিলে কিন্তু একটা সমস্যা আছে। মানে আমি আমার এখান থেকে চাঁদের বা সূর্যের ডিস্টেন্স অনেক বেশি, কিন্তু এখানে বসে আমি যদি চার্জ ডেন্সিটিতে কিছু একটা পরিবর্তন করি, সাথে সাথে তার এফেক্টটা চাঁদ বা সূর্যতে দেখতে পাওয়া যাবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা ইনফরমেশন, আই এম এবল টু সেন্ড ইনফরমেশন at infinite speed. একদম at the same moment, যেই মুহূর্তে রো চেঞ্জ হচ্ছে সেই মুহূর্তেই ভি চেঞ্জ হচ্ছে। এই ব্যাপারটাকে যদি পসিবল করাতে হয়, তাহলে ওই সিগন্যালটাকে আমাকে সেন্ড করতে হবে ইনফাইনাইট স্পিডে, অর্থাৎ at a speed higher than the speed of light। এই ব্যাপারটা কিন্তু বুঝতেই পারছিস রিলেটিভিটির সঙ্গে এই ব্যাপারটা ঠিক যাচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে পোটেনশিয়ালটা তো আমরা ডাইরেক্টলি মেজার করি না, কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে মেজার করি, এবং ইলেকট্রিক ফিল্ডটা পোটেনশিয়ালের উপর বেস করে ক্যালকুলেট করা যায়। তবে ইলেকট্রিক ফিল্ড এখন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করে, এবং একই সাথে সেটা ডেল এ ডেল টির উপরেও ডিপেন্ড করে। তাহলে ডেল এ ডেল টিটা এই পোর্শনটার মধ্যে একটা টাইম ডিপেন্ডেন্স আছে, এবং তাহলে ওই এই যে রিলেটিভিস্টিক যে গন্ডগোলটা সৃষ্টি হলো, সেই ব্যাপারটা নিশ্চয়ই ওই ডেলে ডেলটি দিয়েই মানে ব্যাপারটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। তাহলে অ্যাডভান্টেজ অফ দ্য কুলম গেজ ইজ দ্য স্কেলার পোটেনশিয়াল, অর্থাৎ ভিআরটি, এটা সহজেই বেরিয়ে যাচ্ছে এরকম প্রসেসে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে ডাইভারজেন্সে বার করার জন্য এই রকম একটা বাজে জিনিস ক্যালকুলেট করতে হচ্ছে, তাও আবার এ ড্যাশটা জানা থাকলে তবে। আর যদি এ ড্যাশটা না জানা অবস্থাতেই আমি বার করতে চাই, তাহলে আমাকে ওই ইকুয়েশনটার হেল্প নিতে হবে। কোনটা? এইটা, দিস ওয়ান। তাহলে এখানে ডাইভারজেন্স এ যদি 0 হয়, তাহলে ডাইভারজেন্স এ 0, এটা যদি আমি পুট করি, এখানে লিখবো না, সো আন্ডার কুলম গেজ ভিটা সহজেই বেরিয়ে যাবে। দ্য রিলেশন ইজ কোয়াইট সিম্পল, মানে ভিটা আমরা আগেই লিখেছি, ভি আর টি ইজ ইজিলি ডিটারমাইন্ড। কিন্তু এ আর টির ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, ডাইভারজেন্স এটা যদি ওখানে 0 বসিয়ে দিই, তাহলে বাকি টার্মগুলো শুধু থাকবে গ্রেড স্কোয়ার এ মাইনাস মিউ নট এপসাইলন নট del 2a del t2 minus equal to minus mu naught j plus mu naught epsilon naught gradient of del v del t। a ডিটারমিনেশনের ইকুয়েশনটা বাজে, v এরটা ঠিকঠাক আছে। Opposed to that, Lorentz proposed a totally different gauge. লোরেন্স কি বললেন? লোরেন্স যেটা বললেন
সেটাই এর আগের একটা প্রবলেমে একটা ওই ধরনেরই জিনিস দিয়েছিলাম। এইখানে যে ব্র্যাকেটের মধ্যে যে একটা বড় জিনিস আছে, এইটা ডাইভারজেন্স এ প্লাস মিউ নট এপসাইলন নট ডেল বি ডেল টি। Lorentz proposed that this entire part should be made equal to 0. অর্থাৎ according to Lorentz, divergence A is equal to minus mu naught epsilon naught del B del T. অর্থাৎ ওই প্রবলেমটাতে L equal to 0, বুঝেছিস তো? কোথায় গেল সেইটা? যাই হোক, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এইটা, এই প্রবলেমটাতে L equal to 0, মানে এটা অ্যাকচুয়ালি লোরেন্স গেজেরই অঙ্ক। L equal to 0 হলে কি হবে? অরিজিনাল ইকুয়েশনটাতে বসালে একটাতে শুধু ওয়েভ ইকুয়েশনের পোর্শনটাই থাকবে, অর্থাৎ গ্র্যাড স্কোয়ারে মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল টু এ ডেল টি টু ইকুয়াল টু মাইনাস মিউ নট, যে খুবই সুন্দর একটা ব্যাপার। যখন জে জিরো অর্থাৎ ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম, তখন ভেক্টর পোটেনশিয়াল ইজ সিম্পলি আ সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন with a speed 1 by root over mu naught epsilon naught. এইবার মজার ব্যাপার হলো, এই গেজটা এতটাই ভালো একটা গেজ যে এটাকে যদি পোটেনশিয়ালের ইকুয়েশনেও বসাই তাহলে ওটাও কিন্তু অতটা খারাপ হবে না। এখানের মতন এইটা হয়তো হবে না। পোটেনশিয়ালের ইকুয়েশনটা আমার ছিল গ্র্যাড স্কোয়ার ভি প্লাস ডেল ডেল টি অফ ডাইভারজেন্স এ ইকুয়াল টু দিস ওয়ান। এখন আমি যদি এটা বসাই এখানে, তাহলে গ্র্যাড স্কোয়ার ভি প্লাস ডাইভারজেন্স ডেল ডেল টি, ডাইভারজেন্স এ হচ্ছে মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল বি ডেল টি, আর রাইট হ্যান্ড সাইডে মাইনাস রো বাই এপসাইলন নট। তাহলে এখানেও কি হচ্ছে? এখানেও একটা ওয়েভ ইকুয়েশন মার্কা জিনিসই চলে আসছে, মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল টু ভি ডেল টি টু ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন নট। তাহলে স্কেলার পোটেনশিয়াল এবং ভেক্টর পোটেনশিয়াল দুটোরই ইকুয়েশনগুলো একই রকম। ইন টার্মস অফ ড্যালাম্বার্সিয়ান অপারেটর, এই so Lorentz gauge in that sense is more advantageous, কারণ দুটো ইকুয়েশনের মধ্যে একটা সিমেট্রিক্যাল ফর্ম আছে, ব্যাপারটা ওয়েভ ইকুয়েশনের মতো দেখতে, বেসিক্যালি ইনহোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন, যেখানে রাইট হ্যান্ড সাইডে একটা সোর্স টার্ম আছে, এবং ভ্যাকুয়ামের ক্ষেত্রে সলিউশনটা প্রচন্ড সিম্পল, জাস্ট দ্য সলিউশন অফ দ্য ওয়েভ ইকুয়েশন। তো বেশিরভাগ সিচুয়েশনেই লোরেন্স গেজটাই ইউজ করা সব থেকে মানে সুবিধাজনক হয়। ঠিক আছে, তো এই হচ্ছে গেজ ট্রান্সফরমেশন। এবার এটার উপর অনেক অঙ্কই আছে, কিন্তু যেগুলো দিয়েছি ওইগুলোকে কর, তারপরে পরে অন্য অঙ্কগুলো পরে দেখা যাবে। ঠিক আছে, পরের দিন আমরা ফিল্ড মোমেন্টাম এবং ফিল্ড এনার্জি এই দুটো স্টাডি করব।